গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 45 নম্বর ক্লাস, এবং 45 নম্বর ক্লাসের যে টপিকটা আমরা পড়ছিলাম বিজয়নগর সাম্রাজ্য, তো সেটাই আমরা আজকের ক্লাসে কমপ্লিট করব। এবং এর পাশাপাশি আরো আরেকটা নতুন সাম্রাজ্য অর্থাৎ মুসলিম সাম্রাজ্য বাহমানি এম্পায়ার, সেটার ব্যাপারেও কিন্তু আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। তো এর আগে অলরেডি তোমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রির পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং এর পাশাপাশি মেডিভেল হিস্ট্রিরও কিন্তু 80% ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকের ক্লাসে তোমাদের বিজয়নগর সাম্রাজ্য বাহমানি সাম্রাজ্য যদি কমপ্লিট হয়ে যায়, আর শুধুমাত্র মেডিভেল পার্টে তোমাদের মারাঠা সাম্রাজ্যটা বাকি থাকবে। তো প্রায় বলতে পারো 80 থেকে প্রায় 85% মেডিভেল হিস্ট্রি পার্ট কমপ্লিট হয়ে গেছে। তাই প্রিভিয়াস ক্লাস না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা পরপর দেখে নিতে পারবে। তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে তুলুক বংশের প্রতিষ্ঠাতা কে ছিল। তুলুক বংশের প্রতিষ্ঠাতা ছিল নারসা নায়ক। এই নারসা নায়কের দুটো ছেলে বীর নরসিংহ এবং কৃষ্ণদেব রায়। বড় ছেলে বীর নরসিংহ প্রথমে রাজা হয়েছিল, তারপর বীর নরসিংহ যখন মারা যান তারপরে রাজা হয় তার ছোট ভাই কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের ব্যাপারে আমরা এর আগের দিনের ক্লাসে ডিটেলসে পড়েছি। এই কৃষ্ণদেব রায়ের দরবারে 8 জন তেলেগু বিদ্বান ছিলেন, তাদেরকে অষ্টদিগ্গজ বলা হয়। তার মধ্যে প্রমুখ ছিলেন তেনালি রামা। এছাড়া কৃষ্ণদেব রায় ওদিকে বাহমানি সাম্রাজ্যের বিদার এবং বিজাপুরের সুলতানের সাথে তিনি সমঝোতা করছেন। তারপরে মানে তারা যখন দুজনে সমঝোতা করে কৃষ্ণদেব রায়ের এগেনস্টে যুদ্ধ করছে, তো কৃষ্ণদেব রায় তাদেরকে পরাস্ত করছেন। এরপর পরবর্তীতে বিদরের শাসক ছিল কে? বিদরের শাসক ছিল মোহাম্মদ শাহ। তাকে আবার এই কৃষ্ণদেব রায় মুক্ত করে দিচ্ছেন এবং তার গদিতে মানে তার গদি ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ বিদরের গদিতে মোহাম্মদ শাহকে আবার পুনরায় বসাচ্ছেন। তো এই পর্যন্ত আমরা আগের দিনের ক্লাসে আলোচনা করেছি। এবার আজকের ক্লাসে আমরা শুরু করব এর পর থেকে। তো এর পরবর্তী শাসক আসছে কে? এর পরবর্তী শাসক আসছে, তার নাম লেখো অচ্যুত দেব রায়। পরবর্তী শাসককে পরবর্তী শাসক হলো অচ্যুত দেব অচ্যুত দেব রায়। অচ্যুত দেব রায়। তো তুলুক বংশের পরবর্তী শাসক হলো কে? অচ্যুত দেব রায়। তো এনার টাইম পিরিয়ড দেখো 1529 থেকে ইনি শাসন চালাচ্ছেন 1542 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1529 থেকে 1542 খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি শাসনভার চালাচ্ছেন। আচ্ছা, ইনি কে ছিলেন? অচ্যুত দেব রায়। তো অচ্যুত দেব রায় ছিল কৃষ্ণদেব রায় এর কিন্তু উত্তরাধিকারী, অর্থাৎ কৃষ্ণদেব রায়ের ভাই ছিল। তো কৃষ্ণদেব রায় কি করছে? নিজের ভাইকে উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করছে। তো এখানে লিখে রাখো, ইনি কে ছিল? কৃষ্ণদেব রায়ের ভাই। কৃষ্ণদেব রায় তার ভাইকে তার ভাইকে ভাইকে ভাই হলো এই অচ্যুত দেব রায়। অচ্যুত দেব রায় ভাইকে কি করছে? উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করছে। উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করে। উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করছে। এবার দেখো, এই অচ্যুত দেব রায় এনার কিন্তু কোনো নির্ণয় নেওয়ার ক্ষমতা এনার ছিল না। ইনি শাসক হলেও ইনি কোনো কিছু ডিসিশন নিতে পারতেন না। তাই এনার টাইমে এনার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তো এনার প্রধানমন্ত্রী কে ছিলেন? তো অচ্যুত দেব রায়ের প্রধানমন্ত্রী ছিলেন রাম রায়। এনার প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম লিখে রাখো, রাম রায়। রাম রায়। এই রাম রায় সমস্ত রকম ডিসিশন নিত। রাম রায় কি করতো? সমস্ত রকম ডিসিশন নিত। তো রাম রায়ের এখানে লিখে রাখতে পারো যে এনার শাসনের বাস্তবিক শক্তি ছিল এই রাম রায়ের হাতে। রাম রায়ের হাতে কি ছিল? শাসনের বাস্তবিক শক্তি। এনার হাতে শাসনের এনার হাতে মানে রাম রায়ের হাতে ছিল শাসনের বাস্তবিক শক্তি। শাসনের
বাস্তবিক শক্তি। তো অচ্যুত দেব রায় কিন্তু ইনি কোন রকম ডিসিশন নেওয়ার এনার ক্ষমতা ছিল না, তাই এনার প্রধানমন্ত্রী রাম রায় সমস্ত রকম ডিসিশন নিত। এবং এনার টাইম পিরিয়ডে, এই অচ্যুত দেব রায়ের টাইম পিরিয়ডে পর্তুগাল থেকে একজন ভারতে আসেন, পর্তুগালি যাত্রী আসেন, তার নাম কি? তার নাম হলো নুনিস। তো এনার টাইমে পর্তুগালি যাত্রী আসেন, তার নাম কি? তার নাম হলো নুনিস। তার নাম হলো কি? তার নাম হলো নুনিস। এবং এই অচ্যুত দেব রায় একটা নতুন পদের গঠন করেন, তার নাম হলো মহামণ্ডলেশ্বর। তো এইটুকু এনাফ, এর থেকে এর বাইরে কোশ্চেন তোমাদের এখান থেকে দেবে না। তো ইনি একটি, লিখে রাখো, ইনি একটি নতুন মহামণ্ডলেশ্বর নামক নতুন পদের গঠন করেন। নতুন পদের গঠন করেন। ইনি মহামণ্ডলেশ্বর নামক একটা নতুন পদের গঠন করছেন। এবার দেখো এর পরবর্তী শাসক আসছে কে? পরবর্তী শাসক আসছে সদাশিব রায়। তো পরবর্তী শাসকের নাম হেডিং করো সদাশিব রায়। তো সদাশিব রায় টাইম পিরিয়ড ছিল এনার পর, অর্থাৎ 1542 থেকে 1570 সাল পর্যন্ত। 1542 থেকে 1570 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল সদাশিব রায়ের শাসনকাল। এবং এনারও প্রধানমন্ত্রী কে ছিলেন? এনারও প্রধানমন্ত্রী ছিলেন ওই রাম রায়। তো এনারও প্রধানমন্ত্রী ছিলেন কে? এনারও প্রধানমন্ত্রী ছিলেন রাম রায়। এনারও প্রধানমন্ত্রী কে ছিলেন? রাম রায় প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে রাম রায় কার কার প্রধানমন্ত্রী ছিলেন? রাম রায় ছিলেন অচ্যুত দেব রায় এবং সদাশিব রায়, এই দুজনেরই প্রধানমন্ত্রী। এবং সদাশিব রায়ও ছিল এই রাম রায়ের হাতের কাঠের পুতুল ছিল, অর্থাৎ ইনিও কিন্তু ডিসিশন নিতে পারতেন না। এর ফলে রাম রায় হয়ে যায় কি? রাম রায় হয়ে যায় বাস্তবিক শাসক। ইনি হলেন বাস্তবিক শাসক। ইনি হলেন বাস্তবিক শাসক। এবং এই সদাশিব রায়, ইনি এই তুলুক বংশের অন্তিম শাসক ছিলেন। তো ইনি তুলুক বংশের শেষ শাসক বা অন্তিম শাসক ছিলেন। তুলুক বংশের অন্তিম শাসক ছিলেন। এনার টাইম পিরিয়ডে রাম রায়ের, কি বললাম, রাম রায়ের হাতে কিন্তু সমস্ত পাওয়ার ছিল। ইনি ছিল বাস্তবিক শাসক এবং ইনি সমস্ত রকম ডিসিশন নিত। তাই এনার টাইম পিরিয়ডে রাম রায় কি করছে? রাম রায় দক্ষিণ ভারতের যে মুসলিম সাম্রাজ্য আছে, অর্থাৎ বাহমনি সাম্রাজ্য, সেই মুসলিম সাম্রাজ্যের ওপরে ইনি হস্তক্ষেপ করা শুরু করে দিচ্ছেন। কে শুরু করছেন? এই রাম রায় তাদের উপরে হস্তক্ষেপ করা শুরু করে দিচ্ছেন। এরপর 1558 সালে রাম রায়, দেখো, বিজাপুর এবং গোলকুন্ডার সাথে ইনি কি করছেন? এনাদের সাথে মিলে আহমেদনগর লুট করছেন। বিজাপুর এবং গোলকুন্ডার সাথে কি করছেন? আহমেদনগর। এর আগের দিনের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম যে কৃষ্ণদেব রায়ের টাইমে বাহমনি সাম্রাজ্য 5টা ভাগে কিন্তু ভাগ হয়ে গিয়েছিল, 5টা ছোট ছোট ভাগে। কি কি? আহমেদনগর, গোলকুন্ডা, বিজাপুর, বিদার এবং বারার। তো এই 5টা ভাগের মধ্যে 2টো ভাগের সাথে এই রাম রায় মিলে যাচ্ছে, অর্থাৎ বিজাপুর এবং গোলকুন্ডার সাথে মিলে যাচ্ছে। তো কত সালে? 1558 সালে। 1558 সালে রাম রায়
রামরায় কি করছে, বিজাপুর ও গোলকুন্ডার সাথে মিলে, বিজাপুর ও গোলকুন্ডা, বিজাপুর এবং গোলকুন্ডার সাথে মিলিত হয়ে আহমেদনগরকে লুটপাট করছে, মিলিত হয়ে আহমেদনগরকে লুট করেন। আহমেদনগরকে কি করছে, লুট করছে। কে লুট করছে, রাম রায়। রাম রায়, বিজাপুর এবং গোলকুন্ডার শাসক, এরা তিনজনে মিলে আহমেদনগরকে লুটপাট করছে। এবার এই রাম রায়ের যে চিন্তা ভাবনা, এই রাম রায়ের চিন্তা ভাবনা এবার ধীরে ধীরে যে মুসলিম সাম্রাজ্য ছিল, বাহমানি সাম্রাজ্য, যার থেকে 5টা পার্ট ভাগ হয়েছিল, আহমেদনগর, গোলকুন্ডা, বিজাপুর, বিদার আর বারার, এরা এর প্ল্যানিং বুঝে গিয়েছে যে রাম রায়ের অ্যাকচুয়াল প্ল্যানিং কি। এবার এর প্ল্যানিং বুঝতে পেরে মুসলিম রাজ্যরা কি করছে, রাম রায়ের পরিকল্পনা বুঝতে পেরে বারার নামক যে ছোট অংশটা আছে সেটা বাদ দিয়ে বাকি যে 4টে অংশ আছে, অর্থাৎ আহমেদনগর, গোলকুন্ডা, বিজাপুর, বিদার, আচ্ছা 5টা পার্ট আমি এখানে আরো আরেকবার লিখছি তাহলে বোঝাতে সুবিধা হবে। একটা হলো আহমেদনগর, আহমেদনগর, বিজাপুর, বিজাপুর, গোলকুন্ডা, গোলকুন্ডা, বিদার, আরেকটা হলো কি বারার, আরেকটা হলো বারার। তো রাম রায়ের প্ল্যানিং বুঝতে পেরে এই যে ভাগ হয়ে যাওয়া বাহমানি সাম্রাজ্য, এই ভাগ হয়ে যাওয়া বাহমানি সাম্রাজ্যের মধ্যে বারারটা বাদ দিয়ে, বারার বাদ দিয়ে বাকি 4টে কি হচ্ছে, একসাথে মিলিত হয়ে যাচ্ছে। মিলিত হয়ে বিজয়নগর সাম্রাজ্যের বিরুদ্ধে এরা কি করছে, যুদ্ধ করছে। বিজয়নগর সাম্রাজ্যের বিরুদ্ধে এরা বিদ্রোহ ঘোষণা করে দিচ্ছে। তো নেক্সট হেডিং করো, এই যুদ্ধের নাম হলো তালিকোঠার যুদ্ধ। তো নেক্সট হেডিং করো তালিকোঠার যুদ্ধ। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের রেলের এনটিপিসি, গ্রুপ ডি, এর পাশাপাশি এসএসসি, সিজিএল, সিএসএসএল থেকে শুরু করে পুলিশের কনস্টেবল, এসআই, সমস্ত রকম এক্সাম, পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস থেকে শুরু করে ডব্লিউবিসিএস এর প্রত্যেকটা এক্সামের প্রিলি এবং মেন্স কভার হয়ে যাবে যদি তোমরা এই ব্যাচটা প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করতে পারো। এর পাশাপাশি আমাদের এই চ্যানেলে এই প্রত্যেকটা এক্সামের জন্য প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে রেগুলার বেসিসে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসাবে ক্লাসটা তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকছে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে। যদি কোনো ব্যাচে যুক্ত হতে চাও কোনো রকম ফিস লাগে না, তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও। কেউ এই নম্বরে নর্মাল কল বা ভিডিও কল করবে না। এছাড়া আরো আরেকটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ, ম্যাথ, এবং এখান থেকে তোমরা পেয়ে যাবে কম্পিউটার অ্যাওয়ারনেস এর ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, কি লিখতে বললাম, তালিকোঠার যুদ্ধ, বা একেই বলা হয় কি, একেই বলা হয় রাক্ষস তাগড়ির যুদ্ধ। রাক্ষস তাগড়ির, একেই বলা হয় রাক্ষস তাগড়ির যুদ্ধ, বা একেই বলা হয় তালিকোঠার যুদ্ধ। তালিকোটার যুদ্ধ। কোশ্চেন দেবে এই তালিকোঠার যুদ্ধ বা রাক্ষস তাগড়ির যুদ্ধ এটা কবে হয়েছিল। তো যুদ্ধটা হয়েছিল 1565 সালে। কোন তারিখে? 23শে জানুয়ারি 1565 23শে জানুয়ারি 1565 সালে যুদ্ধ হয়, তালিকোঠার যুদ্ধ। কার কার মধ্যে যুদ্ধ হয়? তো এক্ষুনি বললাম, বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমনি সাম্রাজ্যের মধ্যে ভাগ হয়ে যাওয়া 5টা অংশের মধ্যে বারার বাদ দিয়ে
বাকি চারটে মিলে একসাথে কিন্তু এই বিজয়নগর সাম্রাজ্যের এগেনস্টে তারা বিদ্রোহ ঘোষণা করে। তাহলে একদিকে বিজয়নগর সাম্রাজ্য এবং অপরদিকে দেখো কে কে আছে, আহমেদনগর, বিজাপুর, এর সাথে গোলকুন্ডা এবং আরেকটা হলো বিদার। গোলকুন্ডা এবং বিদার, এই চারটে মিলে বিজয়নগরের এগেনস্টে কি করছে, বিজয়নগরের এগেনস্টে এরা বিদ্রোহ ঘোষণা করে দিচ্ছে। এবং এই টাইমে বিজয়নগরের শাসক কে ছিল, বিজয়নগরের শাসক ছিল সদাশিব রায়। বিজয়নগরের শাসককে সদাশিব রায়। তো ইনি অযোগ্য শাসক ছিলেন, এনার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা ছিল না, তাই এখানে বাস্তবিক শাসক ছিল এনার সেনাপতি বা এনার প্রধানমন্ত্রী। কে ছিল সেনাপতি? সেনাপতি ছিল রাম রায়। সেনাপতি কে ছিল? সেনাপতি ছিল রাম রায় ছিল এনার সেনাপতি। আর এদিকে আহমেদনগর, বিজাপুর, গোলকুন্ডা এবং বিদার এদের তরফ থেকে কে লিড করছিল, শাসককে? তো এদের তরফ থেকে লিড করছিল হুসেন নিজাম শাহ। এদের তরফ থেকে লিড করছিল হুসেন নিজাম শাহ। তো এই যে যুদ্ধ হলো এদের মধ্যে জয়লাভ করলো কে? জয়লাভ করলো এই চারটে ছোট ছোট বাহমানি সাম্রাজ্য ভেঙে যাওয়া যে চারটে ছোট ছোট পার্ট আছে, এরা কিন্তু জিতে গেল। অর্থাৎ হুসেন নিজাম শাহ এই যুদ্ধে জয়ী হন এবং এই যুদ্ধে হুসেন নিজাম শাহ রাম রায়কে হত্যা করে দেন এবং বিজয়নগর সাম্রাজ্য এই যুদ্ধে কি হয়ে যায়? এই যুদ্ধে পরাজিত হয়ে যায়। এই যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্য কি হয়? পরাজিত হয়ে যায়। এই যুদ্ধের পর হুসেন নিজাম শাহ ও চারটি রাজ্যের সেনাপতি মিলে এই বিজয়নগর সাম্রাজ্যতে কি করে? আগুন লাগিয়ে দেয়। বিজয়নগর সাম্রাজ্যকে পুরো লুটপাট করে বিজয়নগর সাম্রাজ্যকে টোটাল কিন্তু ডিস্ট্রয় করে দেয়। এরপর দেখো এই বিজয়নগর সাম্রাজ্যে তুলুক বংশের পরে পরবর্তী আরো আরেকটা বংশের এখানে কিন্তু স্থাপনা হচ্ছে, এখানে আরো আরেকটা বংশের উদ্ভব ঘটছে। তার নাম হলো কি? আরাবিধু বংশ। তার নাম হলো আরাবিধু বংশ। আরাবিধু বংশের টাইম পিরিয়ড হলো 1570 থেকে 1649 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1570 থেকে 1649 খ্রিস্টাব্দ পর্যন্ত আরাবিধু বংশ কিন্তু বিজয়নগরে তারা সাম্রাজ্য চালিয়ে গেছে। এবার এখান থেকে একটা কোশ্চেন দেয় যে বিজয়নগর সাম্রাজ্যের অন্তিম রাজবংশ কোনটি ছিল? তো এই আরাবিধুই ছিল। এটি ছিল, লিখে রাখো, এটি ছিল বিজয়নগর সাম্রাজ্যের অন্তিম বংশ। এটি ছিল বিজয়নগর সাম্রাজ্যের কি? অন্তিম বংশ, শেষ বংশ। তো এই বংশের প্রতিষ্ঠাতাকে? তো এই বংশের প্রতিষ্ঠাতা হলো তিরুমাল। এই বংশের প্রতিষ্ঠাতার নাম হলো তিরুমাল। নাম কি? নাম হলো তিরুমাল। তিরুমালের টাইম পিরিয়ড জানার কোনো দরকার নেই, কারণ এখান থেকে কোশ্চেন দেয় না। তো ইনি 1570 থেকে, যদি লিখে রাখতে চাও, 1570 থেকে 1585-86 সাল পর্যন্ত ইনি শাসন চালিয়েছিলেন। 1570 থেকে 1586 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম প্রশ্ন হলো এই তিরুমাল কে ছিলেন? তো দেখো এর আগে বিজয়নগর সাম্রাজ্যে শাসক কে ছিল? সদাশিব রায়। এই সদাশিব রায়ের সেনাপতি বা প্রাইম মিনিস্টার ছিল কে? রাম রায় ছিল। এবং তার আগে কে ছিল? আর্যদেব রায়। তারও প্রাইম মিনিস্টার কে ছিল? প্রধানমন্ত্রী ছিল এই রাম রায়। তো এই রাম রায়ের ভাই হলো তিরুমাল। রাম রায়ের ভাই
রাম রায়ের একজন ভাই ছিল, তার নাম কি? তার নাম হলো তিরুমাল। তার নাম কি? তার নাম তিরুমাল। এই তিরুমাল পরবর্তীতে এসে নতুন একটা রাজবংশের উদ্ভব ঘটাচ্ছে এবং তিনি প্রতিষ্ঠা করছে কি? আরাবিধু বংশ। তো তিরুমালকে লিখে রাখো, ইনি রাম রায়ের ভাই। ইনি রাম রায়ের ভাই ছিলেন। ইনি রাম রায়ের কে ছিলেন? ভাই ছিলেন। এবং ইনি হলেন আরাবিদু বংশের প্রতিষ্ঠাতা। ইনি হলেন আরাবিধু বংশের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা। আচ্ছা, এই তিরুমাল কি করছে? তিরুমাল শাসক হওয়ার সাথে সাথে ইনি তার রাজধানী বানাচ্ছেন। তো এনার রাজধানী কোথায়? দেখো, এনার ক্যাপিটাল, রাজধানী কোথায় বানাচ্ছেন? রাজধানী বানাচ্ছেন পেনুগোন্ডা, বা যাকে বলা হচ্ছে কি বেনুগোন্ডা। তো এনার রাজধানী কোথায়? বেনুগোন্ডা, বা একেই বলা হয় পেনুগোন্ডা। পেনুগোন্ডা বা বেনুগোন্ডাতে ইনি রাজধানী বানাচ্ছেন। এবং এনাকেই বলা হয় যে পতনশীল কর্ণাটকের, কারণ বিজয়নগর সাম্রাজ্যটা মূলত কিন্তু কর্ণাটকের এরিয়াটা, টোটাল এরিয়াটা জুড়ে ছিল। তাই বিজয়নগর সাম্রাজ্য কোলাপস হওয়ার পরেও, ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরেও আবার আরেকটা বংশের এখানে উদ্ভব ঘটছে, তাই একে বলা হয় পতনশীল কর্ণাটকের জন্মদাতা। তো এনাকে কি বলা হচ্ছে? এনাকে বলা হয় পতনশীল কর্ণাটকের জন্মদাতা। পতনশীল কর্ণাটকের জন্মদাতা কাকে বলা হয়? এই তিরুমালকে বলা হয়। তিরুমালের পরে পরবর্তী শাসক আসছে কে? বেঙ্কট দ্বিতীয়। পরবর্তী শাসক আসছেন বেঙ্কট বেঙ্কট দ্বিতীয়। বেঙ্কট দ্বিতীয়, এনার টাইম পিরিয়ড 1386 থেকে 1586 থেকে 1614 সাল পর্যন্ত। 1586 থেকে 1614 সাল পর্যন্ত ছিল এনার টাইম পিরিয়ড। ইনি দেখো, ইনি যখন শাসক হচ্ছে, শাসক হওয়ার সাথে সাথে ইনি তার রাজধানী চেঞ্জ করছেন। তো ইনি নতুন রাজধানী বানাচ্ছে কোথায়? দেখো, ইনি তার নতুন রাজধানী বানান চন্দ্রগিরিতে। তো ইনি তার রাজধানী পেনুগোন্ডা থেকে ইনি স্থানান্তর করেন কোথায়? পেনুগোন্ডা থেকে স্থানান্তর করেন চন্দ্রগিরিতে। পেনুগোন্ডা থেকে চন্দ্রগিরিতে নিয়ে যান। চন্দ্রগিরিতে নিয়ে যাচ্ছেন কে? বেঙ্কট দ্বিতীয়। এবং এনার টাইমে এই বেঙ্কট দ্বিতীয় স্পেনের রাজার নাম কি? ফিলিপ তৃতীয়। তার সাথে ইনি কিন্তু চিঠি বিনিময় করছেন, মানে চিঠি লেখালেখি চলছে। কার সাথে চলছে? স্পেনের রাজার সাথে। তো লিখে রাখো, ইনি স্পেনের রাজা স্পেনের রাজার নাম কি? ফিলিপ তৃতীয়। স্পেনের রাজা ফিলিপ তৃতীয় এর সাথে পত্র বিনিময় করেন। এর সাথে পত্র অর্থাৎ লেটার বিনিময় করেন। এনার সাথে পত্র বিনিময়
করেন এবং এর পাশাপাশি ইনি 1612 সালে ওয়েডারের রাজা বেঙ্কট দ্বিতীয়ের অনুমতিতে মহীশূর রাজ্যের স্থাপন করেন। ইনি ওয়েডারের রাজা বেঙ্কট দ্বিতীয়ের অনুমতি নিয়ে মহীশূর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। ইনি কি করছেন, মহীশূর রাজ্যের স্থাপন করেন। তো ইনি মহীশূর, বা যাকে এখন বলা হয় মাইশোর, মহীশূর রাজ্যের স্থাপনা করেন। মহীশূর রাজ্যের স্থাপনা করেন। তো কোশ্চেন দেয় যে মহীশূর রাজ্যের স্থাপনা কে করেছিলেন বিজয়নগর সাম্রাজ্যের? তো মনে রাখবে বেঙ্কট দ্বিতীয়। বেঙ্কট দ্বিতীয়র পরে পরবর্তী শাসক আসে, তার নাম হলো রাঙ্গা তৃতীয়। রাঙ্গা তৃতীয়। এই রাঙ্গা তৃতীয় ছিল, এরপরে আরো অযোগ্য শাসক আসে এবং রাঙ্গা তৃতীয় হলো কে? রাঙ্গা তৃতীয় হলো বিজয়নগর সাম্রাজ্যের অন্তিম শাসক এবং ইনি অযোগ্য শাসক ছিলেন। তো লিখে রাখো বিজয়নগর সাম্রাজ্যের অন্তিম শাসক। বিজয়নগর সাম্রাজ্যের অন্তিম শাসক ছিল কে? এই রাঙ্গা তৃতীয়। এবং এনার সাথে সাথে বিজয়নগর সাম্রাজ্য কিন্তু টোটালটাই সমাপ্ত হয়ে যায়। এবার দেখো এই বিজয়নগর সাম্রাজ্যের সাথে সাথে আরো একটা মুসলিম সাম্রাজ্য চলছিল, যার নাম হলো বাহমনি সাম্রাজ্য। তো নেক্সট হেডিং করো বাহমনি সাম্রাজ্য। নেক্সট হেডিং করো বাহমনি এম্পায়ার বা বাহমনি সাম্রাজ্য। বাহমনি সাম্রাজ্য। এই বাহমনি সাম্রাজ্যের ফাউন্ডার কে ছিল? অলরেডি পড়ানো হয়ে গেছে। বাহমনি সাম্রাজ্যের ফাউন্ডার ছিল আলাউদ্দিন হুসেন বাহমান শাহ। তো লেখো আলাউদ্দিন, নাম লেখো আলাউদ্দিন হুসেন বাহমান শাহ। বাহমান শাহ। এবং এনার নাম থেকেই পড়িয়েছিলাম তোমাদের, এনার নামে বাহমন থেকেই সাম্রাজ্যের নাম হয় কি? নাম হয় বাহমনি সাম্রাজ্য। তাহলে কোশ্চেন দিয়েছে এক্সামে যে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা হলেন আলাউদ্দিন হুসেন বাহমান শাহ, বা আলাউদ্দিন নামটা তোমরা নাম মনে রাখতেও পারো, কারণ অনেক বড় নাম, এত কিছু মনে রাখা সম্ভব নয়। শুধুমাত্র মনে রাখবে হুসেন বাহমান শাহ। হুসেন বাহমান শাহ কবে প্রতিষ্ঠা করছেন ইনি? তো ইনি প্রতিষ্ঠা করছেন, প্রতিষ্ঠা করার ডেট কবে? তো ইনি প্রতিষ্ঠা করছেন 1347 সালে। 1347 সালে ইনি নতুন সাম্রাজ্য বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। 1347 সালে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কবে? 1347 সালে এসে তিনি বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছেন। এবার দেখো এই আলাউদ্দিন হুসেন শাহ, আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস পড়িয়েছিলাম, এই হুসেন বাহমান শাহের এর অরিজিনাল নেম কি ছিল? এর আসল নাম কি? হুসেন বাহমান শাহের আসল নাম কি ছিল? তো এর আসল নাম ছিল হাসান গাঙ্গু। আসল নাম কি? আসল নাম হলো হাসান গাঙ্গু। হাসান গাঙ্গু হলো এর অরিজিনাল নেম, আসল নাম ছিল। তো এই বাহমানি সাম্রাজ্য 1387 সাল নাগাদ, 1347 সালে এর স্থাপনা হয়। 1347 সালে কি হয়? এর স্থাপনা হয়। এবং স্থাপনা হওয়ার সাথে সাথে কয়েক বছরের মধ্যে 1380-82 সাল নাগাদ এই সাম্রাজ্য বিস্তার কিন্তু চরম লেভেলে ছিল, চরম স্তরে পৌঁছে গিয়েছিল 1382 সাল নাগাদ। তারপর ধীরে ধীরে এদের মধ্যে ভাঙন শুরু হয়। ধীরে ধীরে কয়েকশো বছর পর
87 বা 1690 সাল নাগাদ এসে এই সাম্রাজ্য কিন্তু সমাপ্ত হয়ে যায়। 1687 সালে এসে এই সাম্রাজ্য কি হয়ে যায়, সাম্রাজ্য সমাপ্ত হয়ে যায়। তো এখান থেকে কোশ্চেন দেয় যে বাহমানি সাম্রাজ্যের বিস্তার চরম লেভেলে ছিল, চরম স্তরে ছিল কত সাল নাগাদ, তো 1380-82 সাল নাগাদ এদের বিস্তার কিন্তু চরম লেভেলে ছিল। তারপর কি হচ্ছে, ধীরে 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 এদের মধ্যে ভাঙন হচ্ছে, লাস্টে বাহমানি সাম্রাজ্য 5টা সাম্রাজ্যের মধ্যে 5টা ছোট ছোট অংশে ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে 1387 সালে এসে বাহমানি সাম্রাজ্য টোটালটাই কি হয়ে যাচ্ছে, টোটালটাই কিন্তু বাহমানি সাম্রাজ্য কোল্যাপস করে যাচ্ছে, সমাপ্ত হয়ে যাচ্ছে। তো বাহমানি সাম্রাজ্য যখন এই আলাউদ্দিন হোসেন শাহ ইনি স্থাপনা করলেন, তো এর রাজধানী কোথায় ছিল, ক্যাপিটাল কোথায় ছিল, তো বাহমানি সাম্রাজ্যের রাজধানী ক্যাপিটাল কোথায় ছিল, ক্যাপিটাল অর্থাৎ রাজধানী ছিল গুলবার্গ। গুলবার্গ কোথায় রাজধানী ছিল, রাজধানী ছিল গুলবার্গ। গুলবার্গ, যার এখন নতুন নাম কি দেওয়া হয়েছে, নতুন নাম দেওয়া হয়েছে হাসানাবাদ। নতুন নাম কি, হাসানাবাদ। হাসানাবাদ, হাসানাবাদ কি নতুন নাম, এখন নাম দেওয়া হয়েছে কি, নতুন নাম দেওয়া হয়েছে হাসানাবাদ। তো বাহমানি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল, গুলবার্গে, এবং এনার মানে এই গুলবার্গের এখন নতুন নাম দেওয়া হয়েছে কি, নতুন নাম দেওয়া হয়েছে হাসানাবাদ। বাহমানি সাম্রাজ্যের যখন এই বাহমান শাহ, হুসেন বাহমান শাহ ইনি শাসন চালাচ্ছেন, তিনি হিন্দুদের ওপর থেকে জিজিয়া করকে সমাপ্ত করে দিয়েছিলেন। তো আলাউদ্দিন হোসেন শাহ কি করছে, ইনি ইনি হিন্দুদের ওপর থেকে জাজিয়া কর, যেটা একটা ধার্মিক কর ছিল, জাজিয়া কর বা অনেক বইতে জিজিয়া কর লেখা থাকে, তো জাজিয়া কর বা জিজিয়া করকে কি করে দিচ্ছেন, ইনি স্টপ করে দিচ্ছেন, সমাপ্ত করে দিচ্ছেন। কাদের ওপর থেকে, হিন্দুদের ওপর থেকে। কারণ জাজিয়া কর কি ছিল, জাজিয়া কর ছিল কিন্তু নন মুসলিম ট্যাক্স, অর্থাৎ মুসলিমরা বাদে অন্য সমস্ত ধর্ম সম্প্রদায়দের এই ট্যাক্সটা কিন্তু দিতে হবে। তোমাদের পড়িয়েছি যে জাজিয়া কর কে সর্বপ্রথম লাগু করেন, জাজিয়া কর হিন্দুদের ওপর সর্বপ্রথম কে লাগু করেন, আর জাজিয়া কর কে সমাপ্ত করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে কোশ্চেন গুলো, অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ অলরেডি পড়ানো হয়ে গেছে। এবার দেখো এই আলাউদ্দিন বা হুসেন বাহমান শাহ ইনি 1358 সালে ইনি মারা যাচ্ছে। এনার মৃত্যু হয় কবে, এনার মৃত্যু হচ্ছে 1358 সালে এনার মৃত্যু হচ্ছে। এনার মারা যাওয়ার পর এনার পরবর্তী শাসক হচ্ছে কে, পরবর্তী উত্তরাধিকারী আসছে মুহাম্মদ শাহ প্রথম। এবং মুহাম্মদ শাহ প্রথমের নাম অলরেডি আমরা বিজয়নগর সাম্রাজ্য পড়ার টাইমে পড়িয়েছি। কোথায় পড়িয়েছি এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করো। মুহাম্মদ শাহ প্রথম, মুহাম্মদ শাহ, মুহাম্মদ শাহ প্রথম। আচ্ছা, মুহাম্মদ শাহের প্রথমের টাইম পিরিয়ড ছিল 1358 থেকে 1373 খ্রিস্টাব্দ পর্যন্ত, 58 থেকে 73 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো ইনি কি করছে, ইনি তার সাম্রাজ্যকে সহজেই, যাতে সহজেই পরিচালনা করতে পারেন তার জন্য সাম্রাজ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে দিচ্ছেন। কটা ভাগে ভাগ করছেন, 8টা ভাগে ইনি ভাগ করছেন। তো ইনি তার সাম্রাজ্যকে, লিখে রাখো, ইনি তার সাম্রাজ্যকে সহজে পরিচালনা করার জন্য 8টি ভাগে ভাগ করেন, 8টি ভাগে
8টি ভাগে ভাগ করেন। এবার এই 8টা ভাগ কি কি মনে রাখার দরকার নেই, কারণ এখান থেকে কোশ্চেন দেয় না। এবার দেখো যে কোশ্চেনটা একটু আগে করলাম, যে মোহাম্মদ শাহের নাম আমরা কোথায় নিয়েছিলাম। তো খেয়াল করে দেখো, রায়চূড়ের দোয়াবের নিয়ে একটা বিদ্রোহ হয়েছিল, যে রায়চূড়ের দোয়াবটা কার দখলে যাবে, এবং রায়চূড় দোয়াবটা কোন কোন নদীর মধ্যবর্তী অংশ ছিল সেটাও কিন্তু তোমাদের পড়িয়েছি। কৃষ্ণা এবং তুঙ্গভদ্র নদীর মধ্যবর্তী পার্ট ছিল কি রায়চূড়ের দোয়াব। রায়চূড়ের রায়চূড়ের দোয়াব। তো এই রায়চূড়ের দোয়াব কার দখলে যাবে এটা নিয়ে বিরোধ হয় কার কার মধ্যে, বিজয়নগর সাম্রাজ্য, এটা নিয়ে বিরোধ হয় বিজয়নগর সাম্রাজ্য ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে। বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে। তো বিজয়নগরের তখন শাসক কে ছিল? তো বিজয়নগরে তখন শাসক ছিল, খেয়াল করে দেখো পড়িয়েছিলাম, বুক্কা ওয়ান। বুক্কা ওয়ান বুক্কা ওয়ান শাসক ছিল। আর এদিকে বাহমনি শাসক ছিল কে? মুহাম্মদ শাহ। মুহাম্মদ মুহাম্মদ শাহ প্রথম। তো এই দুজনের মধ্যে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে বাহমনি সাম্রাজ্য জয়ী হয় এবং পরাজিত হয় কে? বিজয়নগর সাম্রাজ্য। তারপর এদের দুজনের মধ্যে, মুহাম্মদ শাহ এবং বুক্কাওয়ানের মধ্যে কি হয়? এদের মধ্যে হয় সন্ধি, এবং এদের সন্ধি অনুযায়ী কৃষ্ণা নদীকে কি করা হয়? কৃষ্ণা নদীকে বর্ডার হিসাবে ডিক্লেয়ার করা হয়। কৃষ্ণা নদীকে কি করা হয়? দুটো সাম্রাজ্যের বর্ডার হিসাবে ডিক্লেয়ার করা হয়। তো এগুলো অলরেডি কিন্তু তোমাদের পড়ানো হয়ে গেছে। মুহাম্মদ শাহ থেকে যে কোশ্চেন দেবে সেটা কি? কোশ্চেন দেবে মুহাম্মদ শাহ ভারতের প্রথম ব্যক্তি যিনি বারুদের প্রয়োগ করেছিলেন। তো কোশ্চেন দেয় কি? কোশ্চেন দুটো, এখান থেকে কনফিউজিং হওয়ার জন্য দুটো কোশ্চেন দেয়। একটা দেয় যে ভারতে সর্বপ্রথম বারুদের প্রয়োগ করেন কে? ভারতে সর্বপ্রথম বারুদের প্রয়োগ কে করেন? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে ভুল করে। আরেকটা কোশ্চেন কি? আরেকটা কোশ্চেন হলো ভারতে সর্বপ্রথম তোপের ব্যবহার, তোপ বলতে কামান, ভারতে সর্বপ্রথম তোপের ব্যবহার কে করেন? তোপের ব্যবহার করেন কে? দুটো কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। তো বারুদের প্রয়োগ যদি বলে, তাহলে বারুদের প্রয়োগ করেছিল এই মুহাম্মদ শাহ প্রথম। বারুদের প্রয়োগ কে করেছিল? মুহাম্মদ শাহ প্রথম। আর তোপের প্রয়োগ সর্বপ্রথম করেছিল মুঘল সাম্রাজ্যের বাবর। মুঘল সাম্রাজ্যে অলরেডি পড়িয়ে এসেছি, বাবর করেছিল তোপের ব্যবহার। তো খেয়াল রাখবে কি কোশ্চেন দিচ্ছে, তোপ বা কামান। তোপ বা কামান বললে অ্যান্সার হবে বাবর, আর যদি বলে বারুদ এর প্রয়োগ তখন অ্যান্সার হবে কি? মুহাম্মদ শাহ প্রথম। তো ভারতে সর্বপ্রথম বারুদের প্রয়োগ করেছিল মুহাম্মদ শাহ, এবং তোপের ব্যবহার করেছিল সর্বপ্রথম তোপের ব্যবহার করে বাবর। এবার দেখো, আচ্ছা এবার তোমাদের মধ্যে ডাউট হবে যে বাবর আগে এসেছিল না মুহাম্মদ শাহ। তো দেখো তোমাদের এখানে সাল পড়ানো হচ্ছে, মুহাম্মদ শাহ 1358 থেকে 1373 খ্রিস্টাব্দের মধ্যে ইনি কিন্তু শাসন করেছিলেন, কে? মুহাম্মদ শাহ। আর বাবর এসেছিল পানিপথের প্রথম যুদ্ধ, কবে হয়েছিল? 1526। তো অবভিয়াসলি মুহাম্মদ শাহ, মানে কারণ কনফিউজিং কোথায় হয়? কনফিউজিং এখানে হবে যে তোপ যদি ব্যবহার করি তাহলে তোপের মধ্যে তো কি থাকে? তোপের মধ্যে অ্যাকচুয়ালি থাকে কি? অ্যাকচুয়ালি থাকে বারুদ।
তোপের মধ্যে কি থাকে, অ্যাকচুয়ালি বারুদ থাকে। তো সেই হিসাবে বারুদের প্রথম প্রয়োগ তোমাদের মনে হতে পারে যে বাবর প্রথম করেছিল, কিন্তু না। বাবর ভারতে এসেছিল কবে? 1526 খ্রিস্টাব্দে। আর এদিকে মোহাম্মদ শাহ ইনি শাসন ভার চালাচ্ছেন কত সাল থেকে? 1358 থেকে 1373 সালের মধ্যে। তো অবভিয়াসলি আগে কি এসেছিল? মোহাম্মদ শাহ। তাই বারুদের প্রয়োগ সর্বপ্রথম করেছিলেন মোহাম্মদ শাহ, এবং বাবর করেছিল কামান অর্থাৎ তোপের ব্যবহার। পরে শাসক কে আসছে? পরবর্তী শাসক আসছে আলাউদ্দিন মুহাজির। পরবর্তী শাসক আলাউদ্দিন আলাউদ্দিন মুহাজির। আলাউদ্দিন মুহাজির পরবর্তী শাসককে আলাউদ্দিন মুহাজির। তো এই আলাউদ্দিন মুহাজিরদের টাইম পিরিয়ড দেখো 1327 থেকে, সরি 1374 থেকে 1374 থেকে 1377 খ্রিস্টাব্দ পর্যন্ত হলো এনার টাইম পিরিয়ড। এবং ইনি একজন কমজোর শাসক ছিলেন। এনাকে হত্যা কে করেছিলেন? এই আলাউদ্দিন মুহাজিরকে এনাকে হত্যা করা হচ্ছে। এনাকে হত্যা করেন, হত্যা কে করেন? দাউদ খা। এনাকে হত্যা করে দাউদ দাউদ খা এনাকে হত্যা করে, এবং দাউদ খা হয়ে যায় এর পরবর্তী শাসক। দাউদ খা হয়ে যায়, দাউদ খা হয় এর পরবর্তী শাসক। তো পরবর্তী শাসকের নাম লেখো দাউদ খা। দাউদ খা দাউদ খা এনাকে হত্যা করলেও দাউদ খাও ছিল কিন্তু একজন কমজোর শাসক। ইনি সিংহাসনে বসছেন কত সালে? 1378 সালে। 1378 সালে ইনি সিংহাসনে বসেন, এবং ইনিও কিন্তু একজন কমজোর শাসক ছিলেন। এবার এর পরবর্তীতে দেখো এই বছরেই আরো আরেকটা শাসক চলে আসছে। পরবর্তী শাসক হলো মুহাম্মদ শাহ দ্বিতীয়। মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহ দ্বিতীয়। মোহাম্মদ শাহ দ্বিতীয়। তো মোহাম্মদ শাহ দ্বিতীয়র এনার টাইম পিরিয়ড কবে? এনার টাইম পিরিয়ড হলো 1378 থেকে 1397-98 সাল পর্যন্ত। 1397 খ্রিস্টাব্দ পর্যন্ত এনার টাইম পিরিয়ড। এনার উপরে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো যে এনাকে কি বলা হয়? এনাকে বলা হয় দ্বিতীয় আরস্তু। মোহাম্মদ শাহ দ্বিতীয়কে কি বলা হয়? দ্বিতীয় এনাকে দ্বিতীয় আরস্তু বলা হয়। কেন এনাকে দ্বিতীয় আরস্তু বলা হচ্ছে? কারণ হলো এনার দার্শনিক বিষয়ের ওপর এনার কিন্তু খুব রুচি ছিল। তো দার্শনিক বিষয়ের ওপর রুচি থাকার জন্য এনাকে দ্বিতীয় আরস্তু বলা হয়। দার্শনিক বিচারের ওপর রুচি ছিল। দার্শনিক বিচারের ওপর এনার রুচি ছিল। দার্শনিক বিচারের ওপর এনার রুচি ছিল, সেই কারণে দার্শনিক বিচারের ওপর এনার রুচি ছিল, সেই কারণে এনাকে বলা হচ্ছে কি? এনাকে বলা হচ্ছে দ্বিতীয় আরস্তু। এবং ইনি একজন বড় বিদ্বান এবং বড় কবি ছিলেন। বড় বিদ্বান, দার্শনিক বিচারধারার উপরে তিনি মানে দার্শনিক বিচারধারা তার রক্তে রয়েছে, তো সুতরাং তিনি অবভিয়াসলি বড় কবি হবে। তো ইনি একজন ছিলেন বিজ্ঞ ব্যক্তি অর্থাৎ বিদ্বান ব্যক্তি, বড় বিদ্বান, বিদ্বান বা জ্ঞানী ব্যক্তি, এবং বড় মাপের কবি ছিলেন। ইনি একজন বড় মাপের কবিও ছিলেন। এনার দরবারে আসছে আরব থেকে কে? আরব থেকে আসছে হাফিজ। তো এনার দরবারে মোহাম্মদ শাহ দ্বিতীয়র এনার দরবারে, লিখে রাখো, এনার দরবারে আরব থেকে আসেন আরব যাত্রী। আরব যাত্রী নাম কি? নাম হলো হাফিজ। নাম হলো হাফিজ। হাফিজ কে আসার জন্য
ইনি হাফিজকে হাফিজ আসেন এবং হাফিজকে আসার জন্য মানে হাফিজকে তার রাজধানীতে গুলবার্গে আসার জন্য এই মুহাম্মদ শাহ কি করছে, আমন্ত্রণ জানাচ্ছে। তো এনার দরবারে কে আসছে, আরব যাত্রী আরব যাত্রী আরব আরব যাত্রী হাফিজ। এবং এনার কালে ইনি কারোর সাথে লড়াই ঝগড়া করছেন না, কারণ ইনি পড়াশোনায় ব্যস্ত, ইনি বিদ্বান ব্যক্তিদের নিয়ে সভা করতে ব্যস্ত, বড় বড় কবি লেখকদের সাথে সভা করতে ব্যস্ত। তো এনার টাইম পিরিয়ড হলো এমন একটা টাইম পিরিয়ড যেখানে তিনি কোনো লড়াই ঝগড়া করেননি, তাই এনার কাল শান্তি কাল ছিল। এনার কাল বাহমানি সাম্রাজ্যের মধ্যে শান্তিপূর্ণ পিরিয়ড ছিল। তো লিখে রাখতে পারো, এনার টাইমে এনার কালে কোনো লড়াই ঝগড়া না হওয়ায় কোনো লড়াই না হওয়ায় এনার কাল শান্তিপূর্ণ কাল ছিল। এনার কাল শান্তিপূর্ণ ছিল। এনার কাল শান্তিপূর্ণ ছিল। আচ্ছা, এরপরে পরবর্তী শাসক আসছে তাজউদ্দিন ফিরোজ শাহ। পরবর্তী শাসককে একটু নামগুলো খটোমটো হতে পারে, কিন্তু মনে রাখতে হবে কার পরে কি আসছে। পরবর্তী শাসক আসছে তাজউদ্দিন তাজউদ্দিন ফিরোজ শাহ। এবং এই ফিরোজ শাহের নাম অলরেডি এর আগে বিজয়নগর সাম্রাজ্য পড়ানোর টাইমেও কিন্তু তোমাদেরকে পড়িয়েছি। কোথায় পড়িয়েছি খেয়াল করো। তাজউদ্দিন শাহের টাইম পিরিয়ড হলো 1300 এর পর থেকে 1397 থেকে 1422 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1422 খ্রিস্টাব্দ পর্যন্ত হলো এনার টাইম পিরিয়ড। তো ইনি দেখো বিজয়নগর সাম্রাজ্যের দেবরায় ওয়ান, আশা করি এবার মনে পড়েছে। দেবরায় ওয়ানের এগেনস্টে ইনি কিন্তু বিদ্রোহ করেছিলেন, এবং দেবরায় ওয়ান আর এদিকে ফিরোজ শাহের মধ্যে যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধে জয়ী হন ফিরোজ শাহ। এবং দেবরায় পরাজিত হয়ে দেবরায়ের মেয়ের সাথে বিবাহ দেয়। দেবরায়ের মেয়ের সাথে বিবাহ দেয় এই ফিরোজ শাহের। তো ফিরোজ শাহ দেবরায় অনের কে ছিল, দেবরায় অনের কিন্তু জামাতা অর্থাৎ জামাই ছিল। এবং এই ফিরোজ শাহ ভীমা নদীর ওপরে ফিরোজাবাদ নামক শহরের প্রতিষ্ঠা করেন। তো লিখে রাখো, ইনি ভীমা নদীর ওপরে ফিরোজাবাদ নগরের স্থাপনা করেন, নগরের প্রতিষ্ঠা ফিরোজাবাদ নগরের প্রতিষ্ঠা করেন। তো কোশ্চেন দেয় যে ফিরোজাবাদ নগরের প্রতিষ্ঠা কে করেছিলেন, তো বাহমনি সাম্রাজ্যের ফিরোজ শাহ ফিরোজাবাদ নগরের প্রতিষ্ঠা করেছিলেন। এরপর পরবর্তী শাসক আসছে আলাউদ্দিন আহমেদ শাহ প্রথম। পরবর্তী শাসক কে, আলাউদ্দিন আহমেদ শাহ প্রথম। পরবর্তী শাসককে আলাউদ্দিন আহমেদ শাহ প্রথম। তো এনার টাইম পিরিয়ড দেখো 1422 খ্রিস্টাব্দ থেকে 1436, 1422 থেকে 1436 এনার টাইম পিরিয়ড। এবং ইনি শাসক হতেই সর্বপ্রথম যেটা করেন সেটা কি, রাজধানী চেঞ্জ করেন। তো বাহমনিরদের রাজধানী কোথায় ছিল, এদের রাজধানী ছিল গুলবার্গ। এদের রাজধানী কোথায় ছিল,
রাজধানী ছিল গুলবার্গ। তো গুলবার্গ থেকে রাজধানীকে কোথায় নিয়ে যাচ্ছেন? গুলবার্গ থেকে রাজধানীকে নিয়ে যাচ্ছেন বিদরে। গুলবার্গ থেকে বিদরে রাজধানী স্থানান্তর করেন। গুলবার্গ থেকে রাজধানী স্থানান্তর করেন কোথায়? বিদরে। এবং এই বিদরের নাম তিনি পরিবর্তন করছেন, পরিবর্তন করে নাম রাখছেন মুম্মাদাবাদ। নাম রাখছে মুম্মাদাবাদ। মুম্মাদাবাদ নাম পরিবর্তন করে রাখছেন, নাম চেঞ্জ করে রাখছেন কি? বিদরের নাম চেঞ্জ করে রাখছেন মুম্মাদাবাদ। এই আলাউদ্দিন আহমেদ শাহ দেখো ইনি বই লিখছেন। তো এনার লেখা কোশ্চেন দেয়, এনার লেখা বইয়ের নাম কি? তো এনার বইয়ের নাম, এনার লেখা বইয়ের নাম কি? মিরাদ উল আসিকি। কোশ্চেন দেয় যে মিরাদ উল আসিকি কার লেখা? মিরাদ উল আসিকি। তো মিরাদ উল আসিকি লেখা হলো এই আহমেদ শাহ প্রথমের লেখা। এবং এই বইটা কোন ভাষাতে লেখা হয়েছে? উর্দু ভাষাতে। উর্দু ভাষাতে লেখা হয়েছে মিরাদ উল আসিকি। এবং এই বইতে আহমেদ শাহ নিজেকে শান্ত আহমেদ বা আহমেদ শাহ বলির সাথে তিনি কিন্তু তুলনা করেছেন। বলির অর্থ কি? বলির অর্থ হলো গুরু। তো এই বইতে আহমেদ শাহ কি করেছেন? নিজেকে শান্ত বা শান্ত আহমেদ বা আহমেদ শাহ বলি, আহমেদ শাহ বলি এর সাথে তুলনা করেছেন। এর সাথে তুলনা করেন। বলির অর্থ এখানে এই যে বলি, এই বলির অর্থ কি? বলির অর্থ হলো গুরু। বলির অর্থ হলো গুরু বা গুরুদেব। এরপর এর পরবর্তী শাসক আসছে কলিমুল্লাহ শাহ। এবং কলিমুল্লাহ শাহ যখন শাসক হচ্ছে তখন এই বাহমানি সাম্রাজ্য কিন্তু 5টা ভাগে ভেঙে যাচ্ছে। তো পরবর্তী শাসককে কলিমুল্লাহ শাহ, কলিমুল্লাহ শাহ। এবং এনার টাইম পিরিয়ডে বাহমনি সাম্রাজ্য কটা ভাগে ভাঙছে? 5টি বিভাগে, 5টি ভাগে বিভক্ত হয়। বাহমনি সাম্রাজ্য কি হচ্ছে? 5টি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, 5টি ভাগে বিভক্ত হচ্ছে। তো 5টা ভাগ কি কি? অলরেডি পড়িয়েছি তোমাদেরকে। ফার্স্ট লেখো আহমেদ নাগার, ফার্স্ট লেখো বিজাপুর, বিজাপুর। সেকেন্ড লেখো আহমেদ নাগার, 3 নম্বর লেখো বারার, 4 নম্বর লেখো গোলকুন্ডা এবং 5 নম্বর লেখো বিদার। 5 নম্বর লেখো বিদার। তো কবে কবে ভাঙছে সেটা দেখো। বিজাপুর সর্বপ্রথম ভাঙছে 1489 সালে। বিজয়নগর সর্বপ্রথম সাইট হচ্ছে। তারপর ভাঙছে আহমেদনগর 1400 এর ঠিক পরের বছর 1490 সালে। বারার এর থেকে আলাদা হচ্ছে ওই একই টাইমে 1490 সালে। এবং 1512 সালে এসে গোলকুন্ডা। আর সবার শেষে ভাঙছে বিদার 1527 খ্রিস্টাব্দে এসে বিদার কিন্তু এখানে ব্রেক হচ্ছে। তো এই 5টা ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে বাহমনি সাম্রাজ্য। তো এখান থেকে কোশ্চেন দেয় যে কোন কোন রাজবংশ এই সমস্ত জায়গায় তারা শাসন চালাচ্ছিল। তো বিজাপুরে শাসন চালাচ্ছিল আদিল শাহী বংশ। তো লিখে রাখো আদিল শাহী বংশ।
আহমেদনগরে শাসন চালাচ্ছিল নিজাম শাহী বংশ। নিজাম শাহী বংশ। বারারে শাসন চালাচ্ছিল ইমাদ শাহী বংশ। ইমাদ শাহী বংশ। গোলকুন্ডাতে কুতুব শাহী বংশ। আর বিদারে বরিদ শাহী বংশ। বরিদ শাহী বংশ। আচ্ছা, এদের কেউ না কেউ প্রতিষ্ঠা করেছে, তো প্রতিষ্ঠাতাকে ফাউন্ডার কে কে? তো দেখো, বিজাপুরের ফাউন্ডার হলো ইউসুফ আদিল শাহ। বিজাপুরের ফাউন্ডার হলেন ইউসুফ আদিল শাহ। আহমেদনগরের প্রতিষ্ঠা করছেন কে? মালিক আহমেদ। মালিক আহমেদ। এদিকে বারারের প্রতিষ্ঠা কে করছেন? ফতেউল্লাহ ইমাদ শাহ। তো সেখান থেকে ইমাদ শাহী বংশ। ফতেউল্লাহ ইমাদ শাহ। গোলকুন্ডা প্রতিষ্ঠা করছে কুলি শাহ। তো সেখান থেকে কুতুব শাহী। কুলি শাহ। এবং লাস্টলি বিদরের প্রতিষ্ঠা কে করছে? বিদরের প্রতিষ্ঠা করছে আমির আলী বরি। আমির আলী বারি। তো এই যে ছোট ছোট 5টা ভাগে বিভক্ত হলো, এদের এই ফাউন্ডার থেকে কিন্তু কোশ্চেন দেয়, এবং কোন কোন বংশ এখানে রাজত্ব করেছে এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। তো এখান থেকে কোশ্চেন দিয়েছিল তোমাদের লাস্টলি এক্সামে একটা, যে বাহমানি সাম্রাজ্য যে ব্রেক হয়েছে তার মধ্যে সর্বপ্রথম ভেঙেছে কোনটা? সর্বপ্রথম ভেঙেছে কিন্তু বিজাপুর। মনে রাখবে, বিজাপুর কিন্তু সর্বপ্রথম ভেঙেছে, এবং সবার শেষে ভেঙেছে বিদার। তো এই হলো টোটাল বাহমনি সাম্রাজ্য। এর বাইরে বাহমনি সাম্রাজ্য থেকে কিন্তু কোনো কোশ্চেন থাকে না। তো টোটাল বিজয়নগর সাম্রাজ্য এবং বাহমনি সাম্রাজ্য এখানে কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা দেখব মারাঠা এম্পায়ার। মারাঠা সাম্রাজ্য, মারাঠা এম্পায়ার। এবং মারাঠা এম্পায়ার নিয়ে এরকম দুটো কিংবা তিনটে ক্লাস থাকবে। তো দুটো তিনটে ক্লাসের পরে কিন্তু টোটাল মেডিভেল হিস্ট্রির পার্ট কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ক্লাসে যেটুকু পড়ানো হয়েছে আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।